আসসালামু আলাইকুম। ইন্ডিকেটর স্টুডেন্ট পয়েন্ট একাডেমিক এন্ড এডমিশন কেয়ারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আবরার ভাইয়া নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান জীবকোষ এবং টিস্যুর থার্ড পার্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। গত ক্লাসে আমরা দুইটা পর্দার মধ্যে, দুইটা আবরণের মধ্যে পার্থক্য সূচক কিছু বৈশিষ্ট্য দেখেছিলাম। আজকে কোষ প্রাচীর বা সেল ওয়াল নিয়ে আরেকটু বিশদ আলোচনা করব। আসো আমি আগে একটা চিত্র আঁকি। এটা একটা উদ্ভিদ কোষ। এই উদ্ভিদ কোষের চারপাশে একটা আবরণী, এটার উপর আরেকটা আবরণী। ওকে, সো আমি যদি একটু চিহ্নিতকরণ করি বা লেভেলিং করি, এই জিনিসটা হচ্ছে কোষ, অবভিয়াসলি উদ্ভিদ কোষ। কেন? কারণ কোষ প্রাচীর বা সেল ওয়াল শুধুমাত্র উদ্ভিদ কোষেরই বৈশিষ্ট্য। আচ্ছা, দেন এটার উপর যে আবরণীটা রয়েছে, এই যে ফার্স্ট আবরণীটা, এটাকে বলা হয় হচ্ছে প্রাথমিক কোষ প্রাচীর বা প্রাইমারি সেল ওয়াল। ওকে, এই প্রাথমিক কোষ প্রাচীর থেকে কিছু পদার্থের সিক্রেশন হয়। কিরকম? যেমন প্রোটোপ্লাজম সিক্রেশন হতে পারে, বিভিন্ন ধরনের তরল পদার্থ সিক্রেশন হতে পারে, নিঃসরণ হতে পারে, বের করে দিতে পারে। যখন এই সকল পদার্থ সিক্রেশন হয়, তখন এই পদার্থগুলো সিক্রেশন হলো 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 হতে হতে এখানে গিয়ে জমা হয়। একটা পর্যায়ে গিয়ে এগুলো একটা জায়গায় জমা হয়। জমা হয়ে আরেক ধরনের প্রাচীর গঠন করে, এটাকে বলা হয় গৌণ কোষ প্রাচীর। কোষ প্রাচীর, এই জিনিসটাকে বলা হচ্ছে গৌণ কোষ প্রাচীর বা সেকেন্ডারি সেল ওয়াল। বিষয়টা অনেকটা স্কুলের মতো। তোমাকে যখন প্রথম স্কুলে ভর্তি করা হয়েছে, তখন তুমি ছিলা প্রাইমারি এডুকেশন লেভেলে। এখন তুমি বড় হয়েছো, তোমাকে এখন হাই স্কুলে নিয়ে গেছে, বা যেটাকে আমরা সেকেন্ডারি বলবো, সামনে তোমরা অনেকেই এসএসসি দিবা, তখন তুমি বলবো আমি সেকেন্ডারি ক্যাটাগরি স্টুডেন্ট। যখন তুমি আরো বড় হবা, ইন্টারে যাবা, তখন তুমি বলবো আমি হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি স্টুডেন্ট। এভাবেই হচ্ছে স্কুলের লেভেলিংটা হয়। ঠিক সেম ভাবে কোষ প্রাচীরে প্রথমে যেটা, সেটা হচ্ছে প্রাইমারি সেল ওয়াল। দেন যখন কোষ প্রাচীর বড় হয়ে গেল, কোষ প্রাচীরের থেকে বিভিন্ন ধরনের পদার্থ ক্ষরণ হয়ে আরেকটা কোষ প্রাচীর গঠন করলো, সেটা হচ্ছে গৌণ কোষ প্রাচীর বা সেকেন্ডারি সেল ওয়াল। তোমাদের বইয়ে বহিতক, অন্ততক, মধ্যতক কিছু লেভেলিং, চিত্রে লেভেলিং করা হয়েছে। এটাও খুবই ইজি। আমি এই জিনিসটাকে এই যে প্রাথমিক কোষ প্রাচীর, এটাকে জাস্ট একটা পর্দা দিয়ে দেখিয়েছি। যখন এটা দুইটা পর্দা দিয়ে দেখাবা তোমরা, তখন বাইরের স্তরটাকে বলা হয় সরি মানে বাইরের আবরণ বা বহি আবরণ। দেন হচ্ছে মাঝখানেরটা হচ্ছে মধ্য আবরণ, এবং লাস্টেরটা হচ্ছে অন্ততক বা অন্ত আবরণ। এভাবে বলতে পারো। আবরণ বইলো না, আবরণ হচ্ছে হলো পর্দাকে বোঝায়, ত্বক বলবা। বহিতক, মধ্যতক, অন্ততক। আচ্ছা, তারপর আসো আরেকটা জিনিস। আমি কিছুক্ষণ আগে একটা ওয়ার্ড ইউজ করেছিলাম, প্রোটোপ্লাজম সিক্রেশন করে। প্রোটোপ্লাজম জিনিসটা কি? তোমার কোষের ভিতর কোষকে জীবিত রাখার জন্য যে থকথকে অর্ধতরল অর্ধ স্বচ্ছ বস্তুটা বিদ্যমান, ইটস এ কাইন্ড অফ জেলির মতো, অনেকটা একটু একটু ভেজা ভেজা, এই জিনিসটা হচ্ছে প্রোটোপ্লাজম। প্লাজম আজকে থেকে মনে রাখবা, জীববিজ্ঞানে যখনই প্লাজম শব্দটা দেখবা, মনে রাখবা এটা পানি রিলেটেড। পানি রিলেটেড অর্থাৎ এটা অবভিয়াসলি ভিজা হবে, রিলেটেড, অবভিয়াসলি এটা ভেজা হবে। হ্যাঁ, আচ্ছা, গেল। সো প্রোটোপ্লাজম কি, এটাও জানিয়ে দিলাম, তোমাদের বই একটু করে আছে প্রোটোপ্লাজম কি, এটা পড়ে নিবে, তাইলে তোমাদের কাছে ধারণাগুলো আরো ক্লিয়ার হবে। এখন দেখো, একটা উদ্ভিদ কোষ বা একটা উদ্ভিদ দেহে কোষ তো শুধু একটা নয়, হাজার হাজার কোষ আছে, হাজার হাজার কি আছে, কোষ আছে, সেল আছে। তো এই কোষগুলোর মধ্যে যখন তুমি ইন্টারঅ্যাক্ট করাতে চাইবা, রিলেশন করিয়ে দিতে চাইবা, ওই আমাদের স্কুল লাইফে আমরা দেখি অনেক সময় দুইজন বন্ধুর মধ্যে, ওদের মধ্যে যখন ঝগড়া হয়, আরেকজন বন্ধু এসে রিলেশন ঠিক করিয়ে দেয়। হ্যাঁ, ওই কাবাবের হাড্ডি আর কি, 3 নম্বর ব্যক্তি, ছাগলের তৃতীয় বাচ্চা। ও এসে দুইটা বন্ধুর মধ্যে যত ধরনের ঝামেলা হয়েছে মিটাই দেয়, বলে যে তোমরা আবার বন্ধু হয়ে যাও। সো ইন দ্যাট কেস, যখন দুইটা কোষ থাকবে,
উদ্ভিদ দেহে তো অনেক কোষ, ওই কোষগুলোর মধ্যে ইন্টারেক্ট করাতে হবে বা রিলেশন করাতে হবে। যখন রিলেশন করাতে হবে তখন মনে করো এখানে আরেকটা কোষ আছে, আমি এখানে আরেকটা কোষ দেখাই ছোট করে আঁকি। এই যে এটা আরেকটা কোষ। এই দুইটা কোষের মধ্যে যখন ইন্টারেক্ট করাবো তখন এই দুইটা কোষের মধ্যে একটা নালী সৃষ্টি হবে। এই যে একটা নালী সৃষ্টি হলো, এই যে একটা পথ সৃষ্টি হইলো বা একটা আণুবীক্ষণিক নালী। এটা আমি যত বড় করে এখানে এঁকেছি অণুবীক্ষণ যন্ত্রের নিচে কিন্তু অত বড় করে দেখা যায় না অনেক সময়, বা মাইক্রোস্কোপের নিচে অত বড় করে তুমি দেখতে পারবা না। সেজন্য এটাকে বলা হয় একদম আণুবীক্ষণিক নালী। মানে অনেক সময় মাইক্রোস্কোপের নিচেও ভালো মতো দেখা যায় না বিষয়গুলো, একদম ছোট প্রকৃতির নালী, একটা পথ তৈরি হয় যেটার মাধ্যমে দুইটা কোষ নিজেদের মধ্যে রিলেশন করে, নিজেদের মধ্যে ইন্টারেক্ট করে, বিভিন্ন ধরনের জিনিসপত্র আদান প্রদান করে। পানি হতে পারে, খনিজ লবণ হতে পারে, পুষ্টি উপাদান হতে পারে, এগুলা আদান প্রদান করে। এই আণুবীক্ষণিক নালীকে বলা হয় হচ্ছে প্লাজমোডেসমাটা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে কোষ প্রাচীরের যে আণুবীক্ষণিক নালী সেটার নাম কি? সেটার নাম হচ্ছে প্লাজমোডেসমাটা। আচ্ছা, তারপর আরেকটা জিনিস বলি, এই যে কোষ প্রাচীর, কোষ প্রাচীর কোষকে দৃঢ়তা দান করছে, কোষ প্রাচীর কোষকে নিরাপত্তা দান করছে। আচ্ছা, কোষ প্রাচীর নিরাপত্তা দান করলেও এই জিনিসটা কিন্তু আমি বলেছি প্রথম ক্লাসে যে এটা মৃত এবং জড় বস্তু দিয়ে গঠিত, খুবই হার্ড একটা জিনিস, অর্থাৎ এর মধ্যে জীবন নাই। কিন্তু কোষের তো জীবন আছে। কোষের জীবন আছে বলতে আমি বুঝাচ্ছি কোষ তো সজীব। কোষ যদি পানি না পায়, পুষ্টি না পায়, সে কি বেঁচে থাকবে? অবশ্যই বেঁচে থাকবে না। তখন আমাদের সবাইকে পড়তে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বেঁচে থাকবে না। তাহলে এই কোষ পানি কোত্থেকে পাবে, খনিজ লবণ কোত্থেকে পাবে? এটা একটা ইম্পর্টেন্ট কথা না? সেজন্য এই গৌণ প্রাচীরে কিছু ছোট ছোট ছিদ্র থাকে, এগুলাকে বলা হয় হচ্ছে হলো কূপ, রন্ধ্র। এগুলা হচ্ছে কিছু রন্ধ্র, রন্ধ্র বা ছিদ্রপথ, ছিদ্রপথ, এগুলার নাম হচ্ছে হলো কূপ। আচ্ছা, এই কূপের মাধ্যমে বাইরে থেকে, বাইরের পরিবেশ থেকে এখানে পানি, খনিজ লবণ, অন্যান্য পুষ্টি উপাদান কোষের ভিতরে যায়। তখন কোষ সজীব থাকে, কোষ বেঁচে থাকে। আর কোষ বেঁচে থাকা মানে উদ্ভিদও বেঁচে থাকা, প্রত্যেকটা কোষ বেঁচে থাকা মানে উদ্ভিদ বেঁচে থাকা। তাহলে আজকে এতটুকুই, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।